স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? স্যার আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন স্যার? এই তো। তোমরা সবাই স্টার্চ এবং সেলুলোজ পড়ে থাকবে, কার্বোহাইড্রেট পড়ে থাকবে। কার্বোহাইড্রেট আমাদের সাধারণত স্ট্যান্ডার্ড যে কার্বোহাইড্রেটটা আমরা ব্যবহার করি C6 ব্যবহার করি, অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেটটা আমরা বেশি ব্যবহার করি। তবে 5 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেটও আছে, 4 কার্বন বিশিষ্ট আছে। 5 কার্বন বিশিষ্টগুলোকে আমরা পেন্টোজ বলি, আর 6 কার্বন বিশিষ্ট সেগুলো আমরা হেক্সোজ বলি। তাহলে এইগুলোকে আমরা বলছি মনোস্যাকারাইড। তাহলে যেগুলো ইউনিট আকারে থাকে, একক অণু হিসেবে থাকে, তাহলে তাদেরকে আমরা বলছি মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইড গুলো যখন পরস্পর যুক্ত হয় তখন ডাইস্যাকারাইড তৈরি হয়, যেমন গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে চিনি তৈরি হয়। তাহলে চিনিটা হলো ডাইস্যাকারাইড। তাহলে একটা ইউনিট যদি থাকে মনোস্যাকারাইড, আর যদি দুই বা ততোধিক দুটা থাকলে ডাইস্যাকারাইড, আর দুটার বেশি হলে তাহলে সেটাকে আমরা বলছি পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডটা আসলে পলিমার, যেমন স্টার্চ, সেলুলোজ। তাহলে এখানে আমরা এখানে যে বন্ধনের মাধ্যমে এটা তৈরি হয় সেটাকে আমরা বলছি গ্লাইকোসাইড বন্ধন। এই গ্লাইকোসাইড বন্ধনটা তোমার দুই ধরনের হতে পারে, একটা আলফা হতে পারে আর একটা বিটা হতে পারে। যখন আমরা আলফা দেখব, আলফাটা দুটা কার্বন, তোমার গ্লুকোজের দুটা কার্বন 1 এবং 4 এর ভিতরে হয়ে থাকে, 1 এবং 4 এর ভিতরে হয়ে থাকে। আচ্ছা, প্রথমে আমরা আলফা আসি। আলফা যদি আমরা বলছি যে গ্লুকোজের ক্ষেত্রে যদি আমরা C1 এবং C4 কার্বনের হাইড্রক্সিল মূলকগুলো দেখি, একই দিকে যদি থাকে, হাইড্রক্সিল মূলক যদি একই দিকে থাকে তাহলে সেটাকে আমরা বলছি আলফা, আর বিপরীত দিকে থাকলে বিটা। এখন এই দুই হাইড্রক্সাইড মিলে যদি মাঝখানে একটা অক্সিজেন দিয়ে লিঙ্কেজ তৈরি করে তাহলে সেটাকে আমরা বলছি তোমার গ্লাইকোসাইড বন্ধন। এই আলফা ওইস আর আলফা ওইস মিলে যদি বন্ধন তৈরি করে তাহলে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, আর যদি বিটা আর বিটা মিলে যদি তৈরি করে তাহলে বিটা গ্লাইকোসাইড বা গ্লাইকোসাইডিক বন্ধন বলছি আমরা। এবং স্টার্চ এবং সেলুলোজের ভিতরে এই দুই ধরনের বন্ধন আমরা দেখতে পাবো। আমরা এখন স্ট্রাকচারে চলে যাই। দেখো, আমাদের এই যে পদার্থটা এখানে দেওয়া আছে এটাকে আমরা বলছি গ্লুকোজ। এটা গ্লুকোজের সাইক্লিক কাঠামো। এটা গ্লুকোজ তো তোমরা দেখে আসছো যে লম্বা কাঠামো হতে পারে, এটা সাইক্লিক কাঠামো। দেখো, সাইক্লিক কাঠামোতে এটা দুটাই আলফা গ্লুকোজ। আমি এখান থেকে দেখাচ্ছি, দাঁড়াও। আমরা বলছি যে এখানে দেখো, এটা হলো 1 নম্বর কার্বনে ওইস, এটা এই ওইস দুটা ওইস, দেখো এই ওইসটা হলো তোমার নিচের দিকে আছে। 1 নম্বর কার্বনে ওইস যদি নিচের দিকে থাকে তাহলে সেটাকে আমরা বলছি আলফা ডি গ্লুকোজ। আর ওইসটা ওখানে না থেকে যদি এখানে থাকতো, উপরে থাকতো, নিচে না থেকে যদি উপরে থাকতো, অন্য কাঠামোগুলোর কোনো পরিবর্তন নাই, অন্য কাঠামো কোনো পরিবর্তন নাই, শুধু এই 1 নম্বর কার্বনের কাঠামোতে যদি ওইস উপরে থাকতো তাহলে সেটাকে আমরা বলছি বিটা। ওইস উপরে থাকলে সেটাকে আমরা বলছি বিটা ডি গ্লুকোজ। তাহলে বিটা ডি গ্লুকোজের ক্ষেত্রে ওইসটা উপরে থাকবে, আর আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে ওইসটা নিচে থাকবে। তাহলে এখানে দেখো, দুটা আলফা ওএস মিলে যদি একটা বন্ধন তৈরি করে তাহলে এখানে আমরা বলছি এটা আলফা গ্লাইকোসাইড বন্ধন। আর দুটাই বিটা হয় তাহলে সেটার ক্ষেত্রে আমরা বিটা গ্লাইকোসাইড বন্ধন বলবো, যে এটাকে আমরা বলছি আলফা গ্লাইকোসাইড বন্ধন, যেখানে তোমার ওএস দুটাই নিচের দিকে আছে এবং তারা যুক্ত হয়ে পানি তৈরি করেছে। এখানে আমাদের দেখো আলফা এবং বিটা দুটাই দেখানো হয়েছে, এটা সবাই মনোযোগ দাও। বাম পাশেরটা আমরা বলছি আলফা, এই আলফাতে দুটাই ওইস নিচের দিকে ছিল, দেখো দুটাই ওইস নিচের দিকে ছিল। আর এখানে আমাদের বিটার ক্ষেত্রে একটা ওইস উপরে ছিল, একটা ওইস নিচে ছিল, একটা ওইস উপরে ছিল, একটা নিচে ছিল। কিন্তু আমাদের হলো এখানে বন্ধনটা আর একটু খেয়াল করো, এখানে যখন বন্ধন তৈরি করছে 1 নম্বর কার্বনের সাথে, আমাদের এই পাশের কার্বনটা হলো তোমার 1 নম্বর কার্বন, আর এই পাশে যে কার্বনটা আছে সেটা কিন্তু 4 নম্বর কার্বন।
সবাই লক্ষ্য করো, এখানে যে কার্বনটা এটা 6 নম্বর, তাহলে এখানে আমাদের যে কার্বনটা আছে একটু দেখাই দিই, এটা হলো তোমার 4 নম্বর কার্বন। তাহলে 4 নম্বর কার্বনের সাথে এটা বন্ধন তৈরি করছে, 1 নম্বর কার্বনের সাথে এবং 4 নম্বর কার্বন। এখানেও দেখো, এটা হলো তোমার 1 নম্বর কার্বন আর এটা হলো তোমার 4 নম্বর কার্বন। তবে 1 নম্বর কার্বনে এখানে ওএইচটা আছে উপরে, আর এখানে 1 নম্বর কার্বনে ওএইচটা আছে নিচে। তাহলে এটাকে আমরা বলছি আলফা গ্লাইকোসাইড বন্ধন, এটা বিটা। তাহলে বিটা আর আলফার ভিতরে পার্থক্য হলো, আলফাতে হলো একটা হলো 1 আর 4, বিটাতেও 1 আর 4, কিন্তু বিটাতে হলো ওএইচটা উপরে ছিল। তাহলে দুটা বন্ধনই তোমরা সবাই একটু লিখে নাও। তাহলে এটা আলফা গ্লাইকোসাইডিক বন্ধন বন্ড, এটা বিটা। আলফাটা আমরা দেখতে পারবো স্টার্চের ভিতরে, সবাই একটু নোট করে নাও। আলফাটা আমরা দেখতে পাবো স্টার্চের ভিতরে, আর বিটাটা আমরা যেটা দেখতে পাবো সেটা হলো তোমার সেলুলোজের ক্ষেত্রে। তো এখন আমরা পলিস্যাকারাইডে চলে যাচ্ছি, অর্থাৎ পলিস্যাকারাইড মানে স্টার্চ এবং সেলুলোজ। স্টার্চ, সেলুলোজ, পলিস্যাকারাইড। তাহলে উদ্ভিদ এবং প্রাণী জগতের যে তোমার কাঠামোটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যেটা তৈরি করে সেটা গ্লুকোজ। সেটা পরবর্তীতে তোমার উদ্ভিদের দুটো অংশে ভাগ হয়ে যায়, একটা অংশ উদ্ভিদের বডি তৈরি করে যেটাকে আমরা সেলুলোজ বলছি, আর একটা আমরা বলছি যে উদ্ভিদের দেহে খাদ্য হিসেবে জমা থাকে বা খাদ্য তৈরি করে, যেটা খাদ্য হিসেবে জমা থাকে বা খাদ্য তৈরি করে সেটা আমরা বলছি স্টার্চ। সবাইকে মনে রাখতে হবে স্টার্চ কোনো একক যৌগ না, এটা দুটা যৌগের মিশ্রণ। যারা বায়োলজি পড়েছো তারা অবশ্যই এটা জানো যে স্টার্চ হলো কোনো একক যৌগ না, এটা দুটা যৌগের মিশ্রণ। এই দুটা যৌগটা হলো, একটা হলো অ্যামাইলোজ আর একটা অ্যামাইলোপেকটিন। আমরা যারা ভাত ভালোবাসি, ভাতে এই দুটো উপাদান আমরা পেয়ে থাকি। সাধারণত আমরা ভাত এবং ভাতের মাড়, একটা ভাত আর একটা ভাতের মাড়, স্টার্চের ক্ষেত্রে আমরা বলছি যে দুটা উপাদান, একটা উপাদান হলো অ্যামাইলোজ আর একটা হলো অ্যামাইলোপেকটিন। তাহলে আমরা ভাত বলছি একটা, আর একটা হলো ভাতের মাড়। তাহলে দুটো উপাদানই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা দুঃখের বিষয়ে একটা ফেলে দিয়ে থাকি সাধারণত। তাহলে স্টার্চ এখানে দুটো অংশ নিয়ে গঠিত, একটা অ্যামাইলোজ একটা অ্যামাইলোপেকটিন। আমরা কাঠামোটা একটু দেখে নিই। প্রথমে আমরা দেখি অ্যামাইলোজের গঠন। দেখো অ্যামাইলোজের গঠনের ক্ষেত্রে আমরা সবসময় দেখছি যে এটা হলো তোমার সরল শিকলযুক্ত, এখানে কোনো শাখা প্রশাখা থাকবে না। অ্যামাইলোজটা হলো সরল শিকলযুক্ত, এখানে আলফা গ্লাইকোসাইডিক বন্ধনটা থাকবে, অর্থাৎ 1,4 লিঙ্কেজের মাধ্যমে একটা পলিমার তৈরি করবে, এটাকে আমরা বলছি অ্যামাইলোজ। তাহলে অ্যামাইলোজের কাঠামোটা দেখো সরল, এবং ডি গ্লুকোজের 1 নম্বর কার্বন এবং 4 নম্বর কার্বনে আলফা লিঙ্কেজের মাধ্যমে এটা তৈরি হবে, এটাকে আমরা বলছি অ্যামাইলোজ। আর অ্যামাইলোপেকটিন দেখো, অ্যামাইলোপেকটিনের ক্ষেত্রে আমরা দেখব বিটা লিঙ্কেজের মাধ্যমে, বিটা না আলফা লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হবে, কিন্তু মাঝে মাঝে শাখা তৈরি হবে। আগে দেখে নাও একটু, যে আমরা বলছি যে 1,4 দিয়ে তৈরি হবে, মাঝে মাঝে 6 এর সাথে একটা শাখা তৈরি করবে, এটা 1,4 দিয়ে আলফা লিঙ্কেজের মাধ্যমে তৈরি হবে। অ্যামাইলোপেকটিন যেটা, সেটা হলো 1,4 লিঙ্কেজের মাধ্যমেই তৈরি হবে, কিন্তু মাঝে মাঝে দুটা লিঙ্কেজের মাঝখানে 6 নম্বর কার্বনের মাধ্যমে একটা শাখা তৈরি করবে। দেখো এটা 6 নম্বর কার্বনের মাধ্যমে, এখানে তোমার একটা গ্লাইকোসাইডিক বন্ধন আছে, এখানে একটা গ্লাইকোসাইডিক বন্ধন আছে, এই দুটা বন্ধনের ভিতরে একটা শাখা তৈরি করবে, সেই শাখা হলো 6 নম্বর কার্বনের মাধ্যমে। তাহলে এটা আমরা বলছি অ্যামাইলোপেকটিনের গঠন। তাহলে অ্যামাইলোপেকটিনের গঠনটা অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিনের গঠন একই রকম, তবে অ্যামাইলোপেকটিনটা শাখা তৈরি করে। দুটা অ্যামাইলোজ যদি শাখার মাধ্যমে যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলছি অ্যামাইলোপেকটিন, সেখানে 1,6 কার্বনের লিঙ্কেজটা তৈরি হয়, 1,6 কার্বনের লিঙ্কেজটা তৈরি হয়। তাহলে এটা তোমার মাথায় রাখতে হবে। এখন আমরা চলে যাচ্ছি সেলুলোজের গঠনে। তাহলে সেলুলোজের গঠনের ক্ষেত্রে আমরা বলছি বিটা লিঙ্কেজের মাধ্যমে গঠিত হয়, অর্থাৎ বিটা ডিগ্লুকোজ যদি পরস্পর যুক্ত হয় তাহলে সেটা সেলুলোজ তৈরি করবে। সেলুলোজটা কাষ্ঠল উপাদান উদ্ভিদের, এটা উদ্ভিদের কাষ্ঠল উপাদান তৈরি করে, এটা আমরা হজম করতে পারি না, সেজন্য আমরা খাই না। এখন আমরা চলে আসছি সেলুলোজের গঠনে। সেলুলোজের গঠনের ক্ষেত্রে সবাই একটু লক্ষ্য করো
যে আমরা বলছি যে এখানে বিটা গ্লুকোজের যে ইয়েটা ছিল সেটার মাধ্যমে এটা তৈরি হয়েছে, বিটা গ্লুকোজের ভিতরে বিটা গ্লুকোজের সাথে এটা তৈরি হয়েছে। তাহলে এখানে আমাদের এটা হলো সেলুলোজের গঠন। সেলুলোজের গঠনটা তোমার অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিনের গঠনের মতোই, কিন্তু এখানে বিটা লিঙ্কেজ। এখানে তোমার কাছে হয়তো বিটা লিঙ্কেজ বুঝতে একটু অসুবিধা হচ্ছে। দেখো এখানে গ্লুকোজটা যেভাবে আছে এখানে গ্লুকোজটা উল্টা ভাবে লেখা হয়েছে, অর্থাৎ 6 নম্বর কার্বনটা আমরা নিচে লিখেছি। দেখো 6 নম্বর কার্বনটা নিচে লিখেছি, সেই জন্য তোমার বুঝতে সমস্যা হতে পারে। অন্য সব ক্ষেত্রে 6 নম্বর কার্বনটা উপরে লেখা, এখানে যেমন 6 নম্বর কার্বন উপরে, এখানে 6 নম্বর কার্বন উপরে, এখানে 6 নম্বর কার্বনটা নিচে লেখা হয়েছে। তাহলে এটা বোঝার সুবিধার্থে 6 নম্বর কার্বনটা নিচে লেখা হয়েছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা বলছি সেলুলোজের গঠন এটা। আর এখানে একটা জিনিস দেখো, তোমার স্টার্চ দ্রবণে যদি আমরা আয়োডিন যোগ করি তাহলে আয়োডিনটা কেন নীলবর্ণ ধারণ করে? আয়োডিনটা স্টার্চ যে ফিতা আকারের, স্টার্চের গঠনটা হলো তোমার, এটা হলো ফিতা আকারের বা আমরা লেয়ার আকৃতির বলে থাকি, লেয়ার বা স্তর। স্টার্চের গঠন যে লেয়ার আকৃতির, সেই লেয়ার আকৃতির স্টার্চের মাঝখানে আয়োডিন গুলো লেগে যায়, আটকায় যায়, অর্থাৎ অ্যামাইলোজের গঠনের ভিতরে আয়োডিন গুলো ঢুকে পড়ে। ঢুকে পড়ার ফলে এখানে বিশেষ ধরনের একটা তোমার জটিল যৌগ তৈরি করে, যার ফলে এখানে নীল কালারটা দেখা যায়। এটা এই কারণে নীল কালার দেখা যায়। স্টার্চ দ্রবণে আয়োডিন দিলে নীল কালার কেন দেখা যায়? এখানে স্টার্চটার যে ফিতা আছে বা লেয়ার আছে, লেয়ারের ভিতরে আয়োডিনটা ঢুকে পড়ে, ঢুকে পড়ার ফলে এখানে কালারটা দেখা যায়।